শহরে ঘটে যাচ্ছে একের পর এক খুনের প্যাটার্ন মিলে যাচ্ছে পুরনো একজন সিরিয়াল কিলারের সাথে। কিন্তু সেই সিরিয়াল কিলার অনেক বছর ধরেই জেলে রয়েছে। তাহলে সেম প্যাটার্নে খুনগুলো করছে কে? নাজেহাল পুলিশ উপায় না পেয়ে নতুন কিলারকে থামাতে হেল্প নেয় পুরনো কিলারের। পুরনো কিলার কি আসলেই পুলিশকে হেল্প করবে, নাকি তার সাহায্যের আড়ালে অন্য কোনো মতলব আছে? শেষ পর্যন্ত কি তারা আসল খুনিকে ধরতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ পাওয়া ওয়েব সিরিজ মিসেস দেশপান্ডের এক্সপ্লেনেশন। রাতে শুটিং শেষ করে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে অভিনেতা বিরাট মালহোত্রা। অ্যাপার্টমেন্টে ঢোকার সময়ে সে ফোনে দুজন রাশিয়ান এসকর্টকে অর্ডার করে, যাতে তাদের সাথে রাতটা আনন্দ ফুর্তিতে কাটাতে পারে। তো রুমে ঢুকে বিরাট ড্রাগ নিয়ে সোফায় রিল্যাক্সে গাটা এলিয়ে দেয়। এরই মধ্যে দরজায় কলিং বেল বেজে ওঠে। বিরাট একটু অবাক হয়, রাশিয়ান এসকর্টেরা এত দ্রুত কিভাবে চলে এলো। তবুও সে দরজা খুলে দেয়, আর দরজা খুলেই দেখে একজন আততীয় দাঁড়িয়ে আছে। বিরাটকে কিছু বলার সুযোগ না দিয়েই মানুষটা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর একটা নাইলনের দড়ি দিয়ে পেছন থেকে বিরাটের গলা পেঁচিয়ে ধরে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপরে বিরাটকে টেনে সোফার সাথে হেলান দিয়ে ঠিকমতো পজিশনে বসিয়ে দেয়। তার মুখটা আয়নার দিকে পজিশন করে রাখা হয়। খুনি দড়িটা টায়ের মতো বিরাটের গলায় ঝুলিয়ে দেয়। এরপরে গ্লু দিয়ে বিরাটের চোখের পাতা টেনে লাগিয়ে দেয়, যাতে তার চোখগুলো খোলা এবং বড় বড় হয়ে থাকে। এরপরে টেবিল থেকে একটা অ্যাওয়ার্ডের ক্রেস্ট নিয়ে সেটা বিরাটের কোলের উপরে রেখে খুনি বেরিয়ে যায়। এর ঠিক পরেই দুজন রাশিয়ান এসকর্ট বিরাটের অ্যাপার্টমেন্টে ঢোকে এবং তার মৃত লাশটা দেখতে পায়। এরপরে খবর পেয়ে পুলিশ এবং ফরেন্সিক টিম এসে তদন্ত শুরু করে। এসকর্ট দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারও কিছুক্ষণ পরে পুলিশ কমিশনার অরুণ ঘটনাস্থলে আসে। পুলিশ অফিসার পল্লবী অরুণকে কেসের ডিটেলস জানায়। বিরাট এসকর্টদের হায়ার করেছিল। যেহেতু সে একজন নামকরা অভিনেতা, তাই সিসি ক্যামেরায় এসকর্টের ঢোকার দৃশ্য রেকর্ড হয়ে গেলে কন্ট্রোভার্সি তৈরি হবে। তাই বিরাট এসকর্টদের ঢোকার আগে সব সিসিটিভি ক্যামেরা অফ করে দিতে বলেছিল। ফলে এই সুযোগটাই খুনি কাজে লাগায় এবং অ্যাপার্টমেন্টে ঢুকে বিরাটকে মেরে চলে যায়। খুনের প্যাটার্ন দেখে অরুণের পুরনো কিছু খুনের কথা মনে পড়ছিল। তাই সে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে ফোন করে একজন কয়েদির ব্যাপারে খোঁজ নিতে বলে। ওয়ার্ডেন সেল চেক করে জানায় কয়েদি জেলেই আছে। এটা শুনে অরুণ কনফিউজড হয়ে যায়, কারণ এই আসামিটাই অনেক বছর আগে এই প্যাটার্নে খুনগুলো করত। সে যদি জেলে থেকেই থাকে, তাহলে সেম প্যাটার্নে খুনটা করলই বা কে? তো যাই হোক, জেলে থাকা এই কয়েদি জেলে জিনাত নামে পরিচিত ছিল। পরের দিন সকালে ওয়ার্ডেন জিনাতকে অফিসে ডাকে। ওয়ার্ডেনের অফিস রুমে ঢুকে জিনাত টিভিতে খুনের নিউজটা দেখে বেশ চমকে যায়। এই জেলের ওয়ার্ডেন থেকে শুরু করে কেউই জিনাতের ব্যাপারে বিস্তারিত জানতো না। সে অতীত জীবনে কি কি করেছে সেটা তাদের সঠিকভাবে জানা নেই। তো ওয়ার্ডেন জিনাতকে বলে, গতরাতে মুম্বাইয়ের পুলিশ কমিশনার অরুণ ফোন করে জিনাতের ব্যাপারে জিজ্ঞেস করছিল জিনাত তাকে পার্সোনালি চেনে কিনা। জিনাত সামান্য হেসে বলে ওয়ার্ডেন যেন জিনাতের হয়ে অরুণকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। এদিকে অরুণ নিজের অফিসে বসেছিল। এই সময় ক্রাইম রিপোর্টার সূর্যবংশী তার কাছে আসে। মুম্বাই শহরে অলরেডি 3টা সেম প্যাটার্নে খুন হয়ে গেছে। আর কেউ না হোক, সূর্যবংশী খুনের প্যাটার্নটা নোটিস করেছে। তাই সে অরুণকে বলে, প্রায় 25 বছর আগে পুনে শহরে যেভাবে খুন হতো, সেইমভাবে এবার মুম্বাইতে খুন হচ্ছে। অরুণ সেই কেসের ইনভেস্টিগেশন ইনচার্জ ছিল। অরুণ অফিসিয়ালি পুনের খুনিকে ধরতে পারেনি, তবুও ডিপার্টমেন্ট তাকে কিভাবে প্রমোশন দিয়েছিল সূর্যবংশী এখনো সেটা জানে না। তো অরুণ সূর্যবংশীকে বলে, মানুষ সিরিয়াল কিলিং এর ব্যাপারটা জানলে প্যানিক হয়ে যাবে, তাই সাংবাদিক হিসেবে তার যেটুকু করা উচিত সেটুকু যেন বুঝে শুনে করে। তো এরপরে অরুণ কাজ সেরে জেলে জিনাতের সাথে দেখা করতে যায়। প্রায় 25 বছর 1 মাস 17 দিন পরে তাদের দুজনের আবারও দেখা হয়। সাজা পাওয়ার পর থেকে জিনাত প্রতিটা দিনক্ষণ হিসাব করে রেখেছিল। জিনাত ওয়ার্ডেনের মাধ্যমে অরুণের কাছে মেসেজ পাঠিয়েছিল সে এই কেসে পুলিশকে হেল্প করতে পারবে। এই জন্যই মূলত এই মেসেজের উপরে ভিত্তি করে অরুণ তার সাথে দেখা করতে এসেছে। অরুণ জিজ্ঞেস করে জিনাত তাকে কিভাবে হেল্প করতে পারবে। জিনাত জানায় সে খুনিকে ধরতে হেল্প করবে। 25 বছর আগে সে এই প্যাটার্নে 8 জনকে খুন করেছিল। সে এখন জেলে, অথচ বাইরে খুনগুলো হচ্ছে। তার মানে খুনি তার প্যাটার্নকে ফলো করছে। আর খুনি যেহেতু 3 জনকে অলরেডি হত্যা করেছে, তাই সে 8 জনের কোটা পূরণ করতে আরও 5 জনকে হত্যা করবে। জিনাতের প্লাস পয়েন্ট হলো সে নিজে যেহেতু সিরিয়াল কিলার, তাই সে খুনের প্যাটার্ন পর্যবেক্ষণ করে নতুন কিলারটার মতো করে চিন্তা করতে পারবে এবং তার নেক্সট স্টেপের ব্যাপারে প্রেডিক্ট করতে পারবে। আর জিনাত হেল্প করার বিনিময়ে অরুণকে একটা শর্তও জুড়ে দেয়। শহরে যেভাবে খুনগুলো হচ্ছে, তাতে দ্রুত খুনিকে ধরতে না পারলে বিরাট কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে। পুলিশ এমনিতেই বিরাটের খুনটা বাদে আগের দুটো খুনের ঘটনা পাবলিকের কাছ থেকে সিক্রেট রেখেছে। কিন্তু এভাবে যদি খুন চলতেই থাকে, তাহলে মিডিয়ার কাছ থেকে
তারা ব্যাপারটা আর আড়ালে রাখতে পারবে না। তাই অরুণ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করে এবং জিনাতের ব্যাপারটা জানায়। আইনগত দিক দিয়ে জিনাতকে এই কেসে ইনভলভ করা সম্পূর্ণ অযৌক্তিক, তাই সে প্রথমে পারমিশন দিতে রাজি হয় না। তবে অরুণ তাকে ভালো মতো বোঝায় ঠিক কেন জিনাতকে তাদের প্রয়োজন। পাশাপাশি অরুণ জিনাতের জন্য হাই সিকিউরিটিরও গ্যারান্টি দেয় এবং সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে নেয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাও জিনাতকে এই কেসে ইনভলভ করতে পারমিশন দিয়ে দেয়। যাই হোক, পরের দিন সকালে পুলিশ একজন ড্রাগ ডিলারের ওপরে নজর রাখছিল। তার নাম রঘু। সে ড্রাগের সাপ্লাই দিতে একটা আস্তানায় যায়। সেখানে ঢুকতেই পুলিশ চারিদিক থেকে ঘিরে ধরে এবং আস্তানায় রেড দেয়। এরপরে সবাইকে থানায় ধরে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে রঘুকে আলাদাভাবে সেল থেকে বের করে ইনচার্জের কাছে নিয়ে আসা হয়। ইনচার্জ প্রথমেই রঘুর কাছে ক্ষমা চায়। আসলে রঘুর আসল নাম হলো তেজাস। সে পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। প্রায় 3 মাস ধরে সে আন্ডারকভার অপারেশন চালাচ্ছিল যাতে এই ড্রাগ চক্রের সবাইকে ধরতে পারে। আজকে হয়তো সে পুরো চক্রের হদিস বের করে ফেলতো, কিন্তু তার আগেই পুলিশ গিয়ে সব গড়বড় করে দিল। তাই তেজাস ইনচার্জের ওপরে খুবই বিরক্ত হয়েছিল। তো ইনচার্জ জানায় তাদের কিছু করার নেই, ডিরেক্ট কমিশনার তাদেরকে এই নির্দেশ দিয়েছে। তো কমিশনার নির্দেশ শুনে তেজাস সোজা কমিশনার অফিসে চলে যায়। অরুণ তেজাসকে বলে তার ফ্রাস্ট্রেটেড হবার কিছু নেই, তাকে আরও বড় কেসের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বলে অরুণ জিনাত এবং নতুন খুনির কেসের ফাইলগুলো তেজাসকে দিয়ে সেগুলো পড়তে বলে। পাশাপাশি অ্যালার্ট করে দেয় একটা ফাইলও যেন এই অফিস রুমের বাইরে না যায়। তো তেজাস ফাইল খুলে পড়তে শুরু করে। একই সময় জিনাতও কোনো একটা প্ল্যানিং করছিল, আর সেই প্ল্যানের অংশ হিসেবে সে কিচেন থেকে বেশ কিছু মাশরুম বের করে এবং সেগুলো পিষে একটা ছোট টোপলাতে নিয়ে নিজের অন্তর্বাসের ভেতরে সেলাই করে নেয়, যাতে কেউ সেটা খুঁজে না পায়। সে এই কাজটা কেন করলো এর কারণ পরে জানা যাবে। যাই হোক, এদিকে তেজাস পুরনো এবং নতুন খুনির ফাইলগুলো পড়ে শেষ করে ফেলে। তখন অরুণ তেজাসকে ফাইল দেখিয়ে বলে এখন পর্যন্ত 3টা খুন হয়েছে। এদের মধ্যে বিরাট মালহোত্রা থাকতো ওশিয়ারাতে, রবি কারভোলা থাকতো মজগাঁওয়ে এবং রমেশ প্যাটেল থাকতো কালবা দেবীতে। অথচ এদের 3জনকেই সেমভাবে নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। এরপর চোখ খোলা রেখে আয়নার দিকে মুখ করে বসিয়ে রাখা হয়েছে। এটা শুনে তেজাস বলে ওঠে তাহলে কি সীমা দেশপান্ডে আবারও খুনগুলো করছে? অরুণ জানায় সীমা দেশপান্ডেকে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। সে নিজেও দেখা করে এসেছে, সীমা সেখানেই আছে। তেজাস এবার জানতে চায় হায়দ্রাবাদ জেলে সীমাকে অন্য কোনো নাম এবং আইডেন্টিটিতে রাখার কারণ কি। অরুণ জানায় সীমা 8টা খুন করার পরে অরুণ তাকে বাই চান্স গ্রেপ্তার করে ফেলে, কিন্তু পুলিশের কাছে শুধু একটা খুনের প্রমাণ ছিল, বাকি 7টা খুনের ব্যাপারে কোনো এভিডেন্স ছিল না। এ সময় সীমা অরুণকে একটা অফার দেয়। সীমা তার সবগুলো খুনের ব্যাপারে স্বীকারোক্তি দেবে, বিনিময়ে অরুণ সীমাকে নতুন পরিচয়ে নতুন কোনো জেলে ট্রান্সফার করবে। এই জন্যই মূলত অরুণ সীমাকে জিনাত ফাতেমা আইডেন্টিটি দিয়ে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছিল। তো এরপরে অরুণ তেজাসকে বলে এখন পর্যন্ত তেজাস সহ মোট 7 জন এই ফাইলটা পড়ার সুযোগ পেয়েছে। এই রুমের বাইরে এই ফাইলগুলো কখনো পাঠানো হয়নি, তাই বাইরের দুনিয়া এখন পর্যন্ত এটাই জানে 25 বছর আগে সিরিয়াল কিলার হঠাৎ গায়েব হয়ে গেছে, তাই খুনগুলো বন্ধ হয়ে গেছে। সীমার গ্রেপ্তারের ব্যাপারটা সম্পূর্ণভাবে সিক্রেট রাখা হয়েছে। তো অরুণ এবার তেজাসকে পুরো ব্যাপারটা জানায় সীমা কিভাবে তাদের এই কেসে হেল্প করতে চায়। প্রথমে তেজাস একটু দ্বিমত করে, কারণ সীমা একজন মহিলা হয়েও ঠান্ডা মাথায় 8টা খুন করেছে। তাকে ইনভেস্টিগেশন টিমে নেওয়াটা লজিক্যালি খুবই রিস্কি। তবুও অরুণ তেজাসকে বুঝিয়ে রাজি করায় এবং সীমার জন্য একটা সেফ হাউজের ব্যবস্থা প্লাস এক্সট্রা সিকিউরিটি টিমের ব্যবস্থা করতে বলে। রাতের সীমা পেটের যন্ত্রণা ড্রামা শুরু করলে অ্যাম্বুলেন্সে করে তাকে বাইরে নিয়ে আসা হয়। এরপরে রাস্তায় অরুণের টিম অ্যাম্বুলেন্স থামিয়ে সেটার নম্বর প্লেট বদলে দিয়ে সীমাকে নিয়ে সেফ হাউজে চলে আসে। সেফ হাউসটা চারিদিক থেকে ঘিরে দেওয়া হয় যাতে সীমা পালাতে না পারে। এছাড়া বাড়ির সামনে 24 ঘন্টার জন্য সিকিউরিটি রাখা হয় এবং সিসি ক্যামেরাও লাগিয়ে দেওয়া হয়। সেফ হাউসে ঢোকার সময়ে সীমা চোখ বুলিয়ে পুরো সিকিউরিটি ব্যবস্থা দেখে নেয় এবং হালকা হেসে ভেতরে চলে যায়। তার হাসিতেই বোঝা যাচ্ছিল তার মনে বড়সড় কোনো প্ল্যান করে রাখা আছে। যাই হোক, পরে অরুণ এবং তেজাস এসে সীমার সাথে দেখা করে। তারা সীমাকে বিরাটের খুনের জায়গার ফটোগুলো দেখায়। সীমা বলে ফটোতে ক্রাইম সিন দেখা মানে ফটোগ্রাফারের চোখে দেখা। ফটোতে অনেক কিছুই মিসিং থাকে, তাই সে নিজেই ক্রাইম সিনে গিয়ে পর্যবেক্ষণ করতে চায়। তেজাস এটা মানতে চাইছিল না, তবে অরুণ অর্ডার দেওয়ায় সে রাজি হয়ে যায়। এরপরে সীমাকে বোরখা পরিয়ে দুজনে তাকে নিয়ে বিরাটের মার্ডার স্পটে যায়। সীমা মার্ডার স্পট থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস অবজার্ভ করে। খুনি বিরাটকে খুনের পরে
তার কোলের ওপরে বিরাটের পাওয়া অ্যাওয়ার্ড রেখে গিয়েছে। 25 বছর আগে সীমা একজন পলিটিশিয়ানকে খুন করেছিল, কারণ সে একজন রেপিস্ট ছিল। সেটা সীমার 3rd খুন ছিল। সেই খুনের সময়ও সীমা তার কোলের ওপরে অ্যাওয়ার্ড রেখেছিল। অর্থাৎ বর্তমান সিরিয়াল কিলার নিজের 3য় খুনে হুবহু সীমার প্যাটার্ন ইউজ করেছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সীমার এই খুনটার ব্যাপারে পুলিশের কাছে কোনো এভিডেন্স ছিল না। সীমা নিজের স্বীকারোক্তিতে জাস্ট একবার এই খুনের প্যাটার্নের ব্যাপারে উল্লেখ করেছিল, যেটা অরুণের নেতৃত্বে কেসের ফাইলে লিখে রাখা হয়েছিল। বাইরের কেউই এই প্যাটার্নের ব্যাপারে জানতো না। সুতরাং এটা স্পষ্ট তেজাসের আগে যে 6 জন কেসের ফাইল পড়েছিল, শুধুমাত্র তাদেরই সীমার 3rd খুনের প্যাটার্নের ব্যাপারে জানার কথা। এই 6 জনের ভেতরে তো অরুণ নিজেই একজন। তাই তেজাস অরুণের কাছে বাকি 5 জনের লিস্ট চায়, যারা সীমার কেসের ফাইল পড়েছিল। তো সীমা প্রথমবারই পুলিশকে এই কেসে একটা বড়সড় লিড এনে দেয়। আর এই হেল্পের বিনিময়ে সে অরুণের কাছে আর্জি জানায় তাকে যেন সেফ হাউজে নিজে রান্না করে খাবার ব্যবস্থা করে দেওয়া হয়। অরুণও সেফ হাউজে কিচেনে রান্নার সমস্ত ব্যবস্থা দিয়ে করে দেয়। যাই হোক, যারা সীমার কেসের ফাইল পড়েছিল, তেজাস তাদের লিস্ট ধরে খোঁজখবর শুরু করে। এদের মধ্যে 3 জন মারা গেছে, একজন বেঁচে আছে, যে সীমার কেসের পাবলিক প্রসিকিউটর ছিল। তবে সে অলরেডি 75 বছরের বৃদ্ধ, আর তার কাছে থাকা ফাইলের কপিও সে অনেকদিন আগে পুড়িয়ে ফেলেছে। তাই আপাতত 6 জনের মধ্যে শুধু 2 জন বাকি, যার মধ্যে অরুণ নিজে একজন এবং অন্যজন হলো ডিফেন্স লয়ার জেহান দারওয়ালা। তো তেজাস এবার জেহানের সাথে দেখা করতে যায়। জেহানকে সে ফাইলের কথা জিজ্ঞেস করলে জেহান তার সেফ লকারটা খোলে। সে এখানে এইসব সিক্রেট ফাইলগুলো রাখে, কিন্তু সেখানে সীমার কেসের ফাইলটা মিসিং ছিল। তেজাস জিজ্ঞেস করে জেহান ছাড়া এই লকারের অ্যাক্সেস আর কারো কাছে আছে কিনা। জেহান জানায় তার ভাগ্নে হোসের এখানে যাওয়া আসা আছে। হোসের প্রতি জেহান খুবই বিরক্ত ছিল। বোন মারা যাওয়ার পরে সে হোসকে নিজের কাছে নিয়ে এসেছিল, কিন্তু 30 বছর বয়স হয়ে গেছে, তবুও সে কাজকাম কিছুই করে না। রোজ রাতে বের হয় আর সকালে বাড়ি ফেরে। এই কথাটা শুনে তেজাসের বেশ খটকা লাগে। সে হোসের সাথে দেখা করতে চাইলে জেহান বলে কিছুক্ষণের ভেতরেই হোস বাড়িতে ফিরবে। কয়েক মিনিট অপেক্ষা করতেই হোসের স্কুটারের হর্ন শোনা যায়। ওপরের জানালা দিয়ে তেজাস হোসকে দেখছিল। তেজাসের দিকে হোসের নজর পড়তেই হোস বেশ হকচকিয়ে যায়। হোস খেয়াল করে তেজাস আস্তে আস্তে নিজের পিস্তল বের করছে, তাই সে ঘাবড়ে গিয়ে পালিয়ে যায়। অবশ্য হোসের পালানোরও যথেষ্ট কারণ ছিল। সে গতরাতে একজনকে কিডন্যাপ করে একটা স্টোরেজ রুমে বন্দি করে রেখে এসেছে। হোসকে ধরতে না পেরে তেজাস সব পুলিশ কন্ট্রোলে অ্যালার্ট করে দেয়। তারপরে জেহানকে হোসের রুমটা দেখাতে বলে। তেজাস হোসের রুমটা সার্চ করে। রুমে কিছু না পেয়ে তেজাস বাথরুমে সার্চ করতে যায়। এবার সে কমোডের ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রাখা কিছু খুঁজে পায়। এরপরে সেটা খুলে দেখে ভেতরে সীমার লেখা অনেকগুলো লেটার, যেগুলো সে বিভিন্ন সময়ে হোসকে লিখেছে। তেজাস লেটারগুলো নিয়ে গিয়ে অরুণকে দেখায় এবং বলে সীমা আর হোস একে অপরের সাথে কানেক্টেড ছিল। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগও চলতো। তাই হতে পারে সীমাই হোসকে দিয়ে নতুন খুনগুলো করিয়েছে। অর্থাৎ সীমা জেলের বাইরে আসার বাহানায় তাদেরকেও মিথ্যা বলেছে। অরুণ এবার পুরোপুরি কনফিউজড হয়ে যায়। তারা জেলের ভেতর থেকে সীমার কাছে পাঠানো হোসের চিঠিগুলো উদ্ধার করে। এরপর সীমাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। সীমা স্বীকার করে হোসের সাথে তার যোগাযোগ ছিল, এটা সত্যি। হোস কিভাবে যেন জেনে গিয়েছিল সীমা হায়দ্রাবাদ জেলে আছে। এরপরে হোস সীমার কাছে খবর পাঠায় সে সীমার সাথে দেখা করতে যায়। সীমা দেখা না করলে সে সীমার সত্যিটা সবার কাছে এক্সপোজ করে দেবে। সীমার কথা তেজাস বিশ্বাস করে না। তার সন্দেহ সীমায় চিঠিতে অনুপ্রেরণা দিয়ে হোসকে সিরিয়াল কিলার বানিয়েছে। হোস বহুবার চিঠিতে নিজের ফ্যান্টাসির কথা সীমার কাছে লিখেছে। তার ফ্যান্টাসি হলো বিভিন্ন মানুষকে আটকে রেখে তার নখ উপড়ে দেওয়া এবং তাদের আর্তনাদ এনজয় করা। তবে সীমা বলে কিছু সাইকোপ্যাথ আছে যারা শুধুমাত্র খুনের কথা চিন্তা করে বা শুধু মুখেই বলে। এদের কাউকেই খুন করার ক্ষমতা নেই। অরুণ সীমার কাছে জানতে চায় অলরেডি 3টা খুন হয়েছে। এই খুনগুলোর এখন মেইন সাসপেক্ট হোস। তাই সীমা যেন হোসের ব্যাপারে এমন কিছু বলে যাতে তাকে ধরা যায়। সীমা জানায় হোসের সাথে তার কখনো সামনাসামনি দেখা হয়নি। সীমা হোসের কাছে চিঠি দেওয়া এবং রিসিভের জন্য তার একজন সেলমেটকে পাঠাতো। তাই হোসের ব্যাপারে এক্সট্রা কোনো ডিটেলস তার জানা ছিল না। সীমা বলে আপনারা চিঠিগুলো আমার কাছে রেখে যান, চিঠির ভেতর থেকেই রহস্যের উদ্ঘাটন হবে। তেজাস সীমার ওপরে খুবই বিরক্ত হয়। সে অরুণকে সাইডে রেখে বলে সীমা সব মিথ্যা বলছে, ওকে 3rd ডিগ্রি দিলে সব স্বীকার করবে। তবে অরুণ তাকে শান্ত করে বলে 25 বছর আগে স্বীকারোক্তি আদায়ের জন্য 3 দিন ধরে সীমাকে টর্চার করা হয়েছিল।
তবুও সে মুখ খুলেনি। উল্টো সে শুধু হাসছিল। তাই তাকে টর্চার করে লাভ নেই। অরুণের আশা ছিল সীমাকে সময় দিলে ও নিশ্চয়ই হেল্প করবে। যাই হোক, এদিকে হোস একটা সিক্রেট হাউসে যায়, যেখানে সে গতরাতে একজনকে এনে আটকে রেখেছে। হোস্টেস ছেলেটা হোসকে দেখে ভয়ে ছটপট শুরু করে। হোস তাকে ভয় দেখাতে ব্যাগ থেকে একটা নাইলনের দড়ি বের করে। এতে ছেলেটা আরো বেশি ঘাবড়ে যায়। তার আর্তনাদ দেখে হোসের খুবই ভালো লাগছিল। অন্যদিকে অরুণ থানায় ঢুকতেই দেখে পুলিশ অফিসার পল্লবী তার সাথে দেখা করতে এসেছে। পল্লবী বিরাটের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করেছিল, তবে সে ওখানেই থেমে থাকেনি। সে পার্সোনালি ইনভেস্টিগেশন করে জানতে পারে বিরাটের মতো রবি এবং রমেশকেও সেম ভাবে খুন করা হয়েছে। পল্লবী ডিটেকশন দেখে অরুণ তার প্রশংসা করে। পল্লবী রিকোয়েস্ট করে তাকেও যেন এই সিরিয়াল কিলিং কেসে ইনভলভ করা হয়। অরুণ বলে প্রয়োজন হলে পল্লবীকে ডাকা হবে, তবে ততদিন যেন সে এই ব্যাপারে বাইরে কোনো ইনফরমেশন লিক না করে। এদিকে সীমা চিঠিগুলো ঘাটাঘাটির সময় খেয়াল করে 12 জুলাইয়ের পরে হোস আর সীমাকে কোনো চিঠি পাঠিয়েছিল না। আগে হোস খুবই ডিপ্রেশনে থাকতো, প্রচুর রেগে থাকতো। তার মনের কথা শেয়ার করার কেউ ছিল না বলেই সীমাকে ঘন ঘন চিঠি লিখত। তবে হঠাৎ করে যেহেতু হোস চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছিল, এতে সীমা ধারণা করে হোসের হয়তো নতুন কোনো বন্ধু তৈরি হয়েছে। এই জন্য তার মেন্টালি চেঞ্জ আসায় সে আর চিঠি লেখা বন্ধ করে দেয়। কিন্তু এর কিছুদিন পরে 17 আগস্ট হোস তাকে লাস্ট আরেকটা চিঠি লেখে। চিঠি পড়ে সীমার মনে হয়েছে হোস যে বন্ধু বানিয়েছিল সে হোসের সাথে কোনো প্রতারণা করেছে। এতে হোস খুবই আপসেট এবং রাগান্বিত হয়েছে। তো সীমা তেজাসকে ডেকে কথাগুলো জানায় এবং খোঁজ নিতে বলে রিসেন্টলি হোসের কোনো বন্ধু ছিল কিনা। তো তেজাস খবর নিতে হোসের মামার কাছে যায় এবং তাকে হোসের বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে। হোসের মামা জেহান জানায় হোসের এমনিতে তেমন কোনো ফ্রেন্ড নেই, তবে জুলাইতে হোসের একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি হয়। তখন একজন লোক হোসকে প্রায় বাড়িতে ড্রপ করে দিয়ে যেত। জেহান তার নাম ধাম জানে না, তবে সে যে গাড়িতে করে আসতো সেই গাড়িতে কোম্পানির লোগো লাগানো ছিল। জেহানের লোগোর বিবরণ শুনে তেজাস সেই কনস্ট্রাকশন সাইটে গিয়ে পৌঁছায়। সেখান থেকে জানতে পারে হোসের যতীন নামের একজনের সাথে পরিচয় ছিল, তবে যতীন কয়েকদিন ধরেই মিসিং আছে। এটা শুনে তেজাস যতীনের বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নেয়। এদিকে হোস কিছু খাবার দাবার নিয়ে যতীনের বাড়িতে গিয়েছিল। সে যতীনের স্ত্রী এবং মেয়েকে অবরুদ্ধ করে রেখেছে। আসলে সে যতীনের ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলি বানাতে চাইছিল। সে ওদেরকে ভয়ডর দেখিয়ে ভালো ভালো খাবার খেতে দেয়। এরই মধ্যে সেখানে তেজাস ফোর্স নিয়ে পৌঁছে যায়। হোস প্রথমে তর্জন গর্জন দেখায়, তবে গানফায়ারের আওয়াজে সে আত্মসমর্পণ করে। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়। হোসের ভেতরে কোনো অস্থিরতা দেখা যায় না, সে একদমই স্বাভাবিক হয়েছিল। তেজাস হোসকে জিজ্ঞাসাবাদ করতে গেলে হোস বলে তাকে যদি সীমা দেশপান্ডের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় তাহলে সে সবগুলো খুনের স্বীকারোক্তি দিয়ে দেবে, পাশাপাশি সে যতীনকে কোথায় রেখেছে সেটাও জানিয়ে দেবে। তো বাধ্য হয়ে তারা হোস এবং সীমার মিটিংয়ের আয়োজন করে। পুলিশ টেবিলের নিচে একটা সিক্রেট মাইক্রোফোন লাগিয়ে দেয় যাতে দুজনের কথোপকথন শোনা যায়। এরপর সীমার কাছে হোসকে আনা হয়। সীমাকে দেখে হোস এতটাই আনন্দিত হয়ে পড়ে যেন সে নিজের কোনো আইডলের সাথে দেখা করছে। সীমা কথার প্যাচে হোসের কাছ থেকে খুনের স্বীকারোক্তি আদায় করে নেয়। হোস 3টা খুনের কথাই স্বীকার করে এবং খুনের সময়ে কেমন ফিলিং হয়েছিল সেটা এক্সপ্রেস করে। এক পর্যায়ে হোস বলে আপনার জন্যই আমি নিজের আনন্দকে খুঁজে পেয়েছি, তাই আপনার সিক্রেট সবসময় আমার কাছে গোপন থাকবে। কথাটা শুনতেই তেজাস এবং অরুণ হকচকিয়ে যায়। সীমার আবার কোন সিক্রেট? সীমাও এই কথাটার জন্য হোসের উপরে চরম বিরক্ত হয় এবং তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সীমার এক্সপ্রেশন দেখে হোস তার কাছে ক্ষমা চায়। কয়েক মুহূর্তের ভেতরে নিজেকে সামলে নিয়ে সীমা বলে এবার আসল সত্যিটা স্বীকার করো। আসল সত্যিটা হলো তুমি কাউকে খুন করনি। ঘটনা এদিকে যাবে হোস ভাবতেও পারেনি। সে আমতা আমতা শুরু করে, তবে সীমা জোর দিয়ে বলে হোস নিজেকে বড় সাজানোর জন্য নিজের ওপরে সিরিয়াল কিলিং এর মিথ্যা দায় নিচ্ছে। আদতে সে কাউকে খুন করেনি। এবার হোস লজ্জায় কাঁদতে শুরু করে। সীমা হোসকে তাচ্ছিল্য করে অনেক আজে বাজে কথা বলে তাকে আরো দুর্বল করে দেয়। এরপর ফুসলিয়ে যতীনকে সে কোথায় রেখেছে সেই অ্যাড্রেসও জেনে নেয়। তারপরে আচমকা সীমা হোসের হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। এরপর সীমা টেবিলের নিচের মাইক্রোফোনটা চেপে ধরে যাতে পুলিশ কিছু শুনতে না পায়। সীমা এ সময় হোসের কানে কিছু একটা বলে, যা শুনে হোস মেন্টালি খুবই ভেঙে পড়ে। সে বাচ্চাদের মতো মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করে। অরুণ আর তেজাস দ্রুত ছুটে আসে। তেজাস বলে সীমা তাদেরকে নিয়ে খেলছে, ওর ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। সীমা তেজাসের কথার গুরুত্ব না দিয়ে বলে যতীন এখনো বেঁচে আছে, পুলিশ গিয়ে যেন তাকে উদ্ধার করে। আর হোস যেহেতু কপিক্যাট কিলার না, তাই আসল কিলার হয়তো এখন নিজের শিকার খুঁজে বেড়াচ্ছে।
এই সময় কিলার সত্যিই একটা ক্লাবে একজনকে টার্গেট করে রেখেছিল। লোকটা বাড়ি যাবার জন্য পার্কিংয়ে আসতেই ছদ্মবেশে কিলার নাইলনের দড়ি নিয়ে বেরিয়ে আসে। তবে সেখানে একটা পিকআপ চলে আসায় কিলার লোকটাকে মারার সুযোগ পায় না। এদিকে পুলিশ গিয়ে যতীনকে উদ্ধার করে আনে। যতীনকে উদ্ধারে হেল্প করায় পরের দিন সেফ হাউসে গিয়ে তেজাস সীমাকে ধন্যবাদ জানায়। সীমা তেজাসকে নিজের রান্না করা খাবার খাওয়ার অফার করলে তেজাস রাজি হয়ে যায়। সীমার হাতের রান্না করা খাবার তেজাসের খুবই ভালো লেগেছিল। সীমা তেজাসকে জিজ্ঞেস করে সে পুলিশ অফিসার কেন হলো। হয়তো তার বাবা মায়ের ইচ্ছে ছিল তাই তাকে পুলিশ অফিসার বানিয়েছে। তেজাস বলে তার বাবা মা নেই, সে অনাথ। তার বাবা ক্যান্সারে এবং মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে কেন পুলিশ অফিসার হয়েছে সেটা সে জানে না। এরপরে তেজাস উল্টো জিজ্ঞেস করে সীমা কেন সিরিয়াল কিলার হলো। সীমা বলে সে সাধারণ কোনো মানুষকে মারেনি, সে যাদেরকে মেরেছিল ওরা সবাই অপরাধী ছিল। দুজনের মধ্যে ন্যায়নীতি নিয়ে একটু তর্কাতর্কিও হয়। তারপরে খাওয়া শেষ করে তেজাস চলে যায়। তারপর সে টেকনিক্যাল টিমের কাছে গিয়ে জানতে চায় গতকাল সীমা মাইক্রোফোন ঢেকে হোসকে কি বলেছিল সেটা জানা গেছে কিনা। টেকনিক্যাল টিম জানায় ফ্রিকোয়েন্সি খুবই লো ছিল, তাই এখনও তারা কথাগুলো উদ্ধার করতে পারেনি। এরপরে তেজাস হাসপাতালে ফোন করে হোসের কন্ডিশন জানতে চাইলে ডাক্তার জানায় হোসের কমপ্লিটলি মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে। এটা শুনে তেজাস বেশ হতাশ হয়। রাতে তেজাস স্ত্রী, নানা এবং স্ত্রীর বান্ধবীর সাথে নানার জন্মদিন পালন করে। তেজাসের পরিবার বলতে শুধু এরাই আছে। অন্যদিকে গতরাতে খুন করতে ব্যর্থ হওয়ায় কিলার আজ ঠিকই নিজের টার্গেটকে অ্যাটাক করে এবং তাকে হত্যা করে। পরের দিন সকালে পুলিশের আগে মিডিয়া ঘটনাস্থলে পৌঁছে যায় এবং নিউজ করে দেয় 44 বছর বয়সী আইটি কনসালটেন্ট ডিকে মূর্তি খুন হয়েছে। তবে মূর্তির বডিটা মেঝেতে চিৎ করে শোয়ানো ছিল। তেজাস অরুণকে সিলিংয়ের দিকে ইঙ্গিত করে দেখায় খুনি এবার স্মার্টলি লাশটাকে রেখেছে। এবার লাশটা আয়নার দিকে মুখ করে না রেখে সিলিংয়ের গ্লাসের দিকে মুখ করে রেখেছে। এছাড়া মূর্তির ডেড বডি থেকে তারা আরেকটা জিনিস বুঝতে পারে খুনি খুবই শক্তিশালী, কারণ মূর্তি 86 কেজি ওজনের শক্তপোক্ত পুরুষ। তাকে ধরাশয়ী করা এতটা সহজ না। মূর্তির খুনের পরে অরুণ বেশ বিপাকে পড়ে যায়। বিরাটের খুনের 10 দিনের ভেতরেই আরেকটা খুন, তাই তারা মিডিয়া থেকে এই ব্যাপারটা আর লুকিয়ে রাখতে পারবে না। এই জন্য প্রেস কনফারেন্সে সে সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা জানিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ইনভেস্টিগেশন টিমে পল্লবী সহ আরও কয়েকজনকে যুক্ত করে। এরপরে সবগুলো টিমকে সাক্ষাৎ করিয়ে অরুণ প্রেস কনফারেন্সে গিয়ে সিরিয়াল কিলিংয়ের ব্যাপারটা এক্সপোজ করে দেয়। সেই সাথে তেজাসকেও ইনভেস্টিগেশন টিমের লিডার হিসেবে পরিচয় করিয়ে দেয়। প্রেস কনফারেন্স শেষ করে তেজাস মহারাষ্ট্র পুলিশের হেডকোয়ার্টারে যায়। সেখানে টেকনিক্যাল টিম সেদিনের সীমার হোসকে বলা কথাগুলো উদ্ধার করেছে। সীমা মূলত হোসকে মেন্টালি ম্যানিপুলেটের চেষ্টা করেছে। সে হোসের কানে কানে বলেছে তুমি আজ যে মিথ্যাচার করেছো তারপরে তুমি আর কারো সামনে মুখ দেখাতে পারবে না। এখন সবাই জেনে যাবে তুমি ভীতু, কাপুরুষ এবং মিথ্যাবাদী। তোমার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি নিজেকে শেষ করে ফেলো। এই কথাগুলোই হোসের মাইন্ডের উপরে প্রভাব ফেলেছিল, তাই সে একদম ভেঙে পড়েছিল। সীমার কথাগুলো শোনার পরে তেজাসের খটকা লাগে। হোস হয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, তাই সে হাসপাতালে ডাক্তারকে ফোন করে হোসকে দেখতে বলে। ডাক্তার হোসের কেবিনে গিয়ে দেখে হোস জানালার কাঁচ ভেঙে নিজের হাতের শিরা কেটে সুইসাইড করেছে। অর্থাৎ সীমার প্রচেষ্টা অবশেষে পূরণ হয়ে যায়। তেজাস এবার সোজা সীমার কাছে এসে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তবে সীমা একদম ঠান্ডাভাবে ব্যাপারটা হ্যান্ডেল করে নেয়। তেজাস বলে সীমা নিজের সিক্রেট লুকাতেই হোসকে সুইসাইড করতে বাধ্য করেছে। তবে সীমার ওপরে এই মুহূর্তে অভিযোগ এনে কোনো লাভ হবে না, তাই সে কেস নিয়ে কথাবার্তা শুরু করে। সে লাস্ট মার্ডার মূর্তির ক্রাইম সিনের ফটোগুলো সীমাকে দেখালে সীমা বলে মূর্তি এবং খুনি অবশ্যই আগে থেকে পরিচিত, না হলে মূর্তির মতো শক্তপোক্ত মানুষকে কারো পক্ষে পেছন থেকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা সম্ভব না। তারা পরিচিত বলেই খুনি সুযোগ বুঝে তার গলায় ফাঁস পরিয়েছে। সীমা প্র্যাকটিক্যালি তেজাসকে দেখিয়ে দেয় ঠিক কিভাবে খুনগুলো করা হয়। এরপরে তেজাস এসে ইনভেস্টিগেশন টিমের সাথে যোগ দেয়। তারা অ্যানালাইসিস করে 4টা ভিকটিমের কমন পয়েন্ট যেটা পায় সেটা হলো এদের 4 জনেরই খারাপ লাইফস্টাইল ছিল। এরা সোশ্যাল মিডিয়ায় শো অফ করতে পছন্দ করত। এদের কয়েকটা করে গার্লফ্রেন্ড ছিল, তাই এদের ব্যাপারে বিস্তারিত জানতে বিভিন্ন টিমকে ওদের কলিগ এবং পরিচিতদের কাছে যাবার নির্দেশ দেওয়া হয়। এছাড়া তেজাস এসআই প্রবীরকে আলাদাভাবে ডেকে বলে সে তাকে মুম্বাইয়ের সব ক্রাভ মাগা ইনস্ট্রাক্টরদের লিস্ট পাঠাচ্ছে। ক্রাভ মাগা মূলত এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্ট, যেটা সেলফ ডিফেন্সের জন্য ইউজ করা হয়। তো তেজাস প্রবীরকে নির্দেশ দেয় সে যেন এই লিস্টের সব ইনস্ট্রাক্টরদের সাথে দেখা করে
তাদের সব ক্লায়েন্টদের, মানে তাদের কাছে এ যাবৎ পর্যন্ত যতজন মার্শাল আর্ট শিখেছে তাদের ডিটেলস জেনে নেয়। তেজাস সীমার কাছে খুনির যে প্যাটার্ন দেখেছে সেটাও এই টাইপের মার্শাল আর্ট, তাই তার ধারণা খুনি ওদের মধ্যে কেউ হতে পারে। যাই হোক, এরই মধ্যে তেজাসের কাছে প্রসিকিউটরের ফোন আসে এবং জানায় কয়েক বছর আগে সরকার থেকে সব কেসের ফাইল ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন সে সীমার কেসের ফাইলও ডিজিটাইজ করতে পাঠিয়েছিল। তাই হতে পারে যে আইটি কোম্পানি কেস ফাইলগুলো ডিজিটাইজের দায়িত্বে ছিল ওদের কারো কাছে সীমার কেস ফাইলের অ্যাক্সেস আছে। কথাটা শুনে তেজাস দ্রুত টেক ইউনিটের ইনচার্জ হানিয়াকে নির্দেশ দেয় সে যেন 25 বছর আগের পুনের কেসের ফাইলগুলো যে টেক কোম্পানি ডিজিটাইজের দায়িত্ব পেয়েছিল তাদের ডিটেলস বের করে। এদিকে রাতে সীমা তার অন্তর্বাসের ভেতরে লুকানো সেই ছোট প্যাকেটটা বের করে যেটার ভেতরে সে মাশরুম পিষে লুকিয়ে রেখেছিল। অন্তর্বাসের ভেতরে একটা চিরকুটও লুকানো ছিল যেটাতে একটা অ্যাড্রেস লেখা আছে। তো সীমা রাতে খাবার রান্না করে সেই খাবারে মাশরুম মিশিয়ে দেয়। এই কয়দিনের কথার ছলে সীমা সবাইকে পটিয়ে ফেলেছিল, তাই একমাত্র সিকিউরিটি অফিসার বাকি সবাই সরল মনে সীমার রান্না করা খাবার খেয়ে নেয়। এর কয়েক ঘন্টা পরেই সব সিকিউরিটি অফিসার বেহুশ হয়ে যায়। তবে ওমকার যেহেতু খাবার খায়নি তাই তাকে ম্যানেজ করতে সীমা ড্রামা করতে শুরু করে। যেহেতু রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল তাই সে সিসি ক্যামেরার সামনে অস্থির হয়ে ওমকারকে ডাক দেয়। ওমকার সার্ভিলেন্স রুমে বসে এটা দেখে দ্রুত ছুটে আসলে সীমা পেটে যন্ত্রণার ভান ধরে। ওমকার কাছে আসতেই সীমা তাকে ধরাশয়ী করে ফেলে এবং তাকে হ্যান্ডকাফে আটকে দেয়। এরপরে ওমকারের মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে নিয়ে পালিয়ে যায়। তারপরে সীমা তার চিরকুটে থাকা অ্যাড্রেসে গিয়ে কলিং বেল চাপে। আবার কি মনে করে দ্রুত বাইরে এসে বাড়িটার সামনে বসে থাকে। সে পুরো রাত বারান্দার দিকে তাকিয়ে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না। সকালে তেজাস সীমার পালানোর খবর পেয়ে ছুটে যায়। অরুণও খবর পেয়ে চলে আসে। তারা সার্ভিলেন্স রুমের সিসিটিভি ফুটেজে দেখে সীমা কিভাবে পালিয়েছিল। এছাড়া তারা অন্তর্বাসটাও পেয়ে যায়। সেটা দেখে বুঝতে পারে সীমা জেল থেকে আসার আগেই সমস্ত প্ল্যান করে রেখেছিল। অন্যদিকে সীমা এবার তেজাসের বউ তানভীর পার্লারে যায়। সেখানে গিয়ে সে হেয়ার কাট করাতে চায়। হেয়ার কাটের সময়ে সীমা তানভি এবং তার বান্ধবী দিভিয়াকেও গল্পে গল্পে পটিয়ে ফেলে। এদিকে অরুণের কিছু খটকা লাগছিল। অরুণ সীমাকে যতটা চেনে সে পালানোর কথা না, বরং সে অন্য কোনো প্ল্যান এক্সিকিউট করছে। যেহেতু অরুণ সাইকোপ্যাথ কিলারের কেস আগে সামলেছে তাই সে সাইকোপ্যাথদের কমন কিছু ব্যাপার জানতো। সে তেজাসকে জিজ্ঞেস করে সীমা কখনো তার কাছে ফ্যামিলির ব্যাপারে জানতে চেয়েছে কিনা। তেজাস বলে একদিন সীমা তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। তখন অরুণ বলে সীমা ইচ্ছাকৃতভাবে এই কেসে ইনভলভ হতে চেয়েছিল। এরপর সে ইনভেস্টিগেশন অফিসারের ফ্যামিলির ব্যাপারেও জানতে চাইছিল। তার মানে সীমার নিশ্চয়ই তেজাসের পার্সোনাল লাইফে আগ্রহ আছে। তাই অরুণ তেজাসকে ফ্যামিলির খোঁজ নিতে বলে। অরুণ বাড়িতে নানাকে ফোন দিয়ে জানতে পারে তানভি এখন পার্লারে আছে। পার্লারে সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস তেজাসের কাছে ছিল, তাই সে নিজের ফোন থেকে ক্যামেরার লাইভ ফুটেজ অন করেই হকচকিয়ে যায়। স্বয়ং সীমা পার্লারে আরামে বসে আছে আর তানভি তার চুলে মাসাজ করিয়ে দিচ্ছে। তেজাস দ্রুত পার্লারে চলে যায় এবং সীমার সামনে দাঁড়ায়। তবে সীমার ভেতরে কোনো উদ্বেগ দেখা যায় না। তার এমন ভাব যেন সে এক্সপেক্ট করে রেখেছিল তেজাস এখানে আসবে। তো তেজাস সীমাকে হাত ধরে টেনে বাইরে এনে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায়। তবে তাদেরকে এ সময়ে আরেকজন ফলো করছিল। মূলত এই ছেলেটা গত দুদিন ধরে তেজাস এবং তার ফ্যামিলিকে ফলো করছিল। যাই হোক, এরপরে তেজাস সীমাকে জঙ্গলের নির্জন জায়গায় নিয়ে যায়। গাড়ি থেকে নামিয়ে সে সীমাকে হাঁটতে বলে। তার টার্গেট ছিল সে সীমাকে এখানে এনকাউন্টার করে মেরে ফেলবে। তবে সীমা তেজাসকে বলে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি আমার সন্তানের সাথে বাঁচতে চাই। তুমি বলেছিলে তোমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সেটা মিথ্যা। তোমার মা বেঁচে আছে এবং সে ঠিক তোমার সামনেই দাঁড়িয়ে। কথাটা শুনে তেজাস হতভম্ব হয়ে যায়। সীমা তার মা, এটা কিভাবে সম্ভব? বিস্মিত তেজাস পিস্তলটা সীমার দিক থেকে নামিয়ে রাখে। এরপরে তারা আর কথাবার্তা না বলে তেজাস সীমাকে নিয়ে সেফ হাউসে ফিরে আসে। পথে তারা একটা কথাও বলে না। তেজাস অরুণকে জিজ্ঞেস করে আপনি সব জানতেন তাই না? অরুণ বলে 25 বছর আগে নিজের অপরাধ স্বীকার করার বিনিময়ে সীমা নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে চেয়েছিল যাতে তার কর্মের প্রভাব তেজাসের ওপরে না পড়ে। সে তেজাসের সুন্দর জীবন নিশ্চিত করতেই নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছিল। তেজাস জানতে চায় তাহলে আমাকে এই কেসে ইনভলভ করলেন কেন? অরুণ বলে
এটাও সীমার শর্তের জন্যই। সীমা হেল্প করার বিনিময়ে এই শর্তটাই দিয়েছিল যাতে তেজাসকে এই কেসে ইনভলভ করা হয়। তেজাস খুবই হতাশ হয়ে পড়েছিল, তাই সে আর এই কেসে থাকবে না বলে চলে যায়। এরপরে অরুণ সীমার সাথে কথা বলতে যায়। সে সীমার ওপরে বেশ রেগেছিল। সীমা পুরো ব্যাপারটা অরুণকে জানায়। সে জেলের ভেতরে মাশরুম চাষ করত। এগুলো সামান্য বিষাক্ত, শরীরে তেমন ক্ষতি করে না। এগুলো দিয়েই সে গার্ডদের অজ্ঞান করেছে। এছাড়া ওমকারকেও সে এমনভাবে সেন্সলেস করেছে যাতে তার কোনো ক্ষতি না হয়। সীমা নিরীহ কোনো মানুষকে কখনো মারেনি, ভবিষ্যতেও মারবে না। তাছাড়া সে পালানোর উদ্দেশ্যে যায়নি। সে শুধুমাত্র ছেলের পরিবারের সাথে একটু সময় কাটাতে চেয়েছিল। অরুণ জিজ্ঞেস করে তানভীর পার্লারে যাবার আগে সীমা দীর্ঘ কয়েক ঘন্টা কোথায় ছিল। নিশ্চয়ই সে কপিক্যাট কিলারের সাথে দেখা করতে গিয়েছিল। সীমা বোঝানোর চেষ্টা করে সে কিলারের সাথে জড়িত না, তবে অরুণ আর তাকে বিশ্বাস করছিল না। সে সীমাকে জেলে ট্রান্সফার করবে বলে বেরিয়ে যায়। অন্যদিকে তেজাস বাড়িতে ফিরে নানার সাথে রাগারাগি শুরু করে, কারণ তার নানাও মায়ের ব্যাপারে মিথ্যা বলেছিল। তেজাসের নানা বলে সে সীমাকে প্রমিস করেছিল সে কখনো তেজাসকে সীমার কথা বলবে না। তাছাড়া মা সিরিয়াল কিলার, জানলে তেজাস এভাবে সুন্দর লাইফ এবং ক্যারিয়ার বানাতে পারত না। যাই হোক, এদিকে টেক ইউনিটের ইনচার্জ হানিয়া জানতে পারে কেসের ফাইল ডিজিটাইজ করার দায়িত্ব পেয়েছিল জাইলোকম নামের এক টেক কোম্পানি। এই জাইলোকম্বে সুনীল গুপ্ত নামের একজন স্টাফ চাকরি করত। তবে 7 মাস আগে কুয়োর পাশে সুনীলের লাশ পাওয়া গেছে। তারও গলায় নাইলনের দড়ি পেঁচানো এবং গ্লু দিয়ে চোখ খোলা রাখা হয়েছিল। হানিয়া কথাটা পল্লবীকে জানালে পল্লবী ইনফর্ম করার জন্য তেজাসকে ফোন দেয়, কিন্তু তেজাস ফোন রিসিভ করে না। তাই পল্লবী বাধ্য হয়ে অরুণের কাছে গিয়ে ব্যাপারটা জানায়। অরুণ দ্রুত সীমার কাছে আসে। সীমাকে জেলে নিয়ে যাবার প্রস্তুতি চলছিল। এই সময় অরুণ সেখানে এসে সীমাকে ফটোগুলো দেখায়। সীমা ফটো দেখে বলে এটাও কপিক্যাট কিলারের কাজ। তবে 25 বছর আগের 8টা মার্ডারের কোনোটাতেই সীমা কুয়োর পাশে খুন করেনি। তাহলে কপিক্যাট কিলার এই এক্সট্রা খুনটা কেন করলো? সীমা বলে এই উত্তরটা সে শুধু তেজাসের সামনেই দেবে। তাই বাধ্য হয়ে অরুণ তেজাসকে বুঝিয়ে সুঝিয়ে ডেকে আনে। সীমা তেজাসকে ছেলে সম্বোধন করে ক্ষমা চাইলে তেজাস স্পষ্টভাবে বলে দেয় আমি আপনার ছেলে না। সে সরাসরি কেসের আলোচনায় চলে যায় এবং জিজ্ঞেস করে তার কেন মনে হচ্ছে সুনীলের খুনেও সীমার প্যাটার্ন ফলো করা হয়েছে। সীমা জানায় বহু বছর আগে, সেদিন ছিল মঙ্গলবার। সীমা ওই সময়ে একটা খাবারের হোটেল চালাতো। হোটেল বন্ধের পরে সে থালা বাসন পরিষ্কার করছিল। এই সময় জোসেফ নামের একজন সেখানে আসে। জোসেফ মাতাল লম্পট ছিল। সে সীমার সাথে অসভ্যতার চেষ্টা করলে সীমা তাকে মেরে পালানোর চেষ্টা করে, তবে সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন জোসেফ উঠে এসে সীমাকে বেত দিয়ে মারতে শুরু করে। সীমা আবারও জোসেফকে আঘাত করে পালানোর চেষ্টা করে, কিন্তু জোসেফ তাকে লাথি মেরে কুয়োর কাছে ফেলে দেয়। এরপরে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে সীমার হাতে সিগারেটের ছ্যাঁকা দেয়। সীমা হাতের কাছে একটা বালতি পেয়ে সেটা দিয়ে জোসেফের মাথায় আঘাত করে। বালতির সাথে পানি তোলার জন্য নাইলনের দড়ি বাঁধা ছিল। সীমা সেলফ ডিফেন্সের জন্য দড়ি দিয়ে জোসেফের গলা পেঁচিয়ে তাকে মেরে ফেলে। আর এটাই ছিল অনাকাঙ্ক্ষিতভাবে ঘটা সীমার প্রথম খুন। খুনের ঘটনাটা তেজাস বিশ্বাস করতে না চাইলে সীমা নিজের হাতের পোড়া দাগগুলো তেজাসকে দেখায়। সে পিঠের দাগগুলো দেখাতে চাইলে তেজাস বারণ করে দেয়। তো সেই খুনের পরে সীমা কি করবে বুঝে উঠতে পারছিল না। সে কুয়োতে হেলান দিয়েই দীর্ঘ সময় বসেছিল। এরপরে তার বাবা ফিরে আসে। সে ঘটনা ধামাচাপা দিতে জোসেফের লাশটা কুয়োর ভেতরে ফেলে দেয় এবং কুয়োর মুখটা বন্ধ করে দেয়। এরপর আর কেউই এই খুনের ব্যাপারে জানতে পারেনি। ঠিক এই জায়গাতেই তারা কনফিউজড হয়ে যায়। সীমা কেস ফাইলেও এই খুনের কথা উল্লেখ করেনি। তাহলে কপিক্যাট কিলার কিভাবে এই প্যাটার্নের খুনের কথাটা জানলো? সীমা বলে তার খেয়াল আছে খুনের সময় জোসেফের ছেলে অ্যালেক্সও হোটেলেই ছিল। যদিও সে ছোট ছিল, তবে হতে পারে সে দৃশ্যটা দেখেছিল। সীমা শিওর না, তবে তার ধারণা অ্যালেক্স বর্তমানের কপিক্যাট কিলার হতেও পারে। তেজাস জিজ্ঞেস করে অ্যালেক্স এখন কোথায়? সীমা জানায় জোসেফের মৃত্যুর পরে অ্যালেক্স অনাথ হয়ে গিয়েছিল, তাই সে অ্যালেক্সকে বাড়িতে এনে সন্তানের মতো লালন পালন শুরু করে। তেজাসের সেসব কথা মনে নেই, কারণ তার তখন মাত্র 4 বছর বয়স। এরপরে একদিন অরুণ সীমাকে গ্রেপ্তার করে ফেলে। তারপরে অ্যালেক্সের কি হয়েছে সীমা জানে না। তো তেজাস এবার বাইরে চলে এসে নানাকে ফোন দিয়ে জোসেফের খুনের ব্যাপারে জিজ্ঞেস করলে তার নানা খুনের কথা স্বীকার করে নেয়। তেজাস অ্যালেক্সের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায়
অ্যালেক্স এই বাড়িতে আসার পরে সবসময় সীমার পেছনে ঘুরঘুর করত, যেন সে সীমার নিজের ছেলে। এই জন্য সে অ্যালেক্সকে একদমই দেখতে পারত না। সীমার গ্রেপ্তারের পরে সে অ্যালেক্সকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। অ্যাড্রেস নিয়ে তেজাস অনাথ আশ্রমে গিয়ে অ্যালেক্সের ব্যাপারে জানতে চায়। পরিচালক জানায়, ছোটবেলা থেকে অ্যালেক্স একটু একগুঁয়ে স্বভাবের ছিল, কারো সাথেই তার মিল মহব্বত হতো না। বড় হবার পরে সে চুরিচামারি শুরু করে এবং ড্রাগের নেশায় পড়ে যায়। 25 বছর বয়স হবার পরে হঠাৎ সে কোথাও চলে যায়। সেই থেকে আর তার ট্রেস পাওয়া যায়নি। পরিচালক আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, অ্যালেক্স আশ্রমে আসার সময়ে একটা ব্যাগ এনেছিল, তবে সেই ব্যাগে কি আছে কেউই কখনো জানতে পারেনি। সে কাউকে ব্যাগটা ছুঁতে দিত না। তেজাস অ্যালেক্সের ইউজ করা লাস্ট ফোন নম্বরটা নিয়ে নেয় এবং হানিয়াকে নম্বরটা দিয়ে ট্র্যাক করতে বলে। তারপরে তেজাস পুলিশকে ইনফর্ম করে নিজেদের পুরনো বাড়িতে যায়। সেখানে গিয়ে কুয়োর ভেতর থেকে জোসেফের কঙ্কাল উদ্ধার করা হয়। অর্থাৎ সীমা জোসেফের খুনের ব্যাপারে যা বলেছে পুরোটাই সত্যি। এরই মধ্যে হানিয়া অ্যালেক্সের নম্বরটা লাস্ট লোকেশন ট্র্যাক করে ফেলে এবং তেজাসকে জানিয়ে দেয়। তেজাস অ্যাড্রেস মতো গিয়ে দেখে এটা একটা লজ। এখানে অ্যালেক্স একটা রুম নিয়ে থাকে। তেজাস রুমে ঢুকে দেখে অ্যালেক্স বাড়িতে নেই। আসলে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে সময় তেজাস অ্যালেক্সকে খুঁজতে তার লজে গিয়েছিল, ঠিক একই সময়ে অ্যালেক্সও তেজাসের সাথে দেখা করতে তেজাসের বাড়িতে এসেছিল। আর লাস্ট কিছুদিন ধরে তেজাসকে মূলত অ্যালেক্সই ফলো করছিল। তো বাড়িতে তখন শুধু তানভি ছিল। সে দরজা খুলে দিলে অ্যালেক্স নিজের আসল নামটাই বলে এবং তেজাসের বন্ধু হিসেবে পরিচয় দেয়। তানভিও সরল মনে তাকে ভেতরে বসিয়ে চা নাস্তা দেয়। তানভি যতক্ষণে কিচেনে চা নাস্তা রেডি করছিল, অ্যালেক্স ততক্ষণে রুমটা ভালো করে দেখছিল। রুমের ছোট একটা স্পেসে তেজাস কিছু ফ্যামিলি ফটো রেখেছিল। সেখান থেকে অ্যালেক্স একটা ফটো চুরি করে নেয়। এরপরে কথাবার্তার সময়ে অ্যালেক্সের ওপরে তানভির সন্দেহ শুরু হয়। অ্যালেক্সের আচরণ তার বেশ অদ্ভুত লাগছিল। তবে একটু পরে তানভির বান্ধবী দিভিয়া চলে এলে সে কিছুটা সাহস পায়। অন্যদিকে তেজাস অ্যালেক্সের রুম সার্চ করে প্রথমে তেমন কিছু না পেলেও পরে সিক্রেট জায়গায় লুকানো একটা ব্যাগ পায়। আশ্রমের পরিচালক ঠিক এই ব্যাগের কথাই বলেছিল। তেজাস ব্যাগ খুলে দেখে ভেতরে মেয়েদের পুরনো জামাকাপড় রয়েছে। বহু পুরনো একটা ফটোও পায়। ফটোতে সীমা, অ্যালেক্স এবং তেজাস ছিল। ব্যাগে একটা নাইলনের দড়িও পাওয়া যায়, যেটা এই সিরিয়াল কিলিংয়ের কেসের মেইন মার্ডার ওয়েপন। এরই মধ্যে তানভি ফোন করে জানায় তেজাসের ছোটবেলার বন্ধু অ্যালেক্স দেখা করতে এসেছিল। এটা শুনে তেজাস ঘাবড়ে গিয়ে বলে অ্যালেক্স খুবই ডেঞ্জারাস। তানভি জানায় সে ওদের কোনো ক্ষতি না করেই চলে গেছে। তবে এক ফাঁকে তানভি সিক্রেটলি অ্যালেক্সের একটা ফটো তুলে নিয়েছে, যেটা সে তেজাসকে পাঠিয়ে দেয়। তেজাস ফটোটা পল্লবীকে দিয়ে ডিটেলস বের করতে বলে। এছাড়া তেজাস অ্যালেক্সের রুমে মুম্বাই 365 ক্লাবের স্টিকার এবং লিফলেট দেখতে পায়। এই জন্য সে অ্যালেক্সকে পাওয়া যাবে এই আশায় মুম্বাই 365 ক্লাবে চলে যায় এবং বাকি টিমমেটদেরকেও ডেকে নেয়। ভেতরে গিয়ে সে অ্যালেক্সকে দেখতে পায়। অ্যালেক্স তেজাসকে দেখে আনন্দিত চোখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। সে ভেবেছিল তেজাস এসে তাকে জড়িয়ে ধরবে, উল্টো তেজাস তাকে ঘুষি মেরে ফেলে দেয় এবং গ্রেপ্তার করে নিয়ে আসে। তবুও অ্যালেক্স তার ওপরে রাগ করে না, বরং স্বাভাবিকভাবে কথাবার্তা বলার চেষ্টা করে। অ্যালেক্স জানায় ছোটবেলায় তাকে অনাথ আশ্রমে ফেলে আসায় সে তেজাস এবং সীমার ওপরে রাগ করেছিল। তবে পরে সে রিয়েলাইজ করে এখানে সীমা বা তেজাসের কোনো দোষ নেই, সব দোষ তার ভাগ্যের। এই দুনিয়ায় একমাত্র সীমাই তাকে সন্তানের মতো ভালোবাসত, কিন্তু ঈশ্বর তাকেও কেড়ে নেয়। পরে তেজাসও তার থেকে দূরে চলে যায়। সে নিজের নিয়তি মেনে নিয়েছিল, কিন্তু প্রেস কনফারেন্সে তেজাসকে দেখে অ্যালেক্সের মনে আনন্দ ফুটে ওঠে। সেই থেকে সে তেজাসকে ফলো করতে শুরু করে। এরপরে তেজাসকে সে সীমাকে নিয়ে পার্লার থেকে বেরিয়ে আসতে দেখে জানতে পারে তাদের মা এখনো বেঁচে আছে। অ্যালেক্সের মনে আশা জন্মায় সে আবারও নিজের ফ্যামিলিকে ফিরে পাবে। তবে তেজাস তার কথায় গুরুত্ব না দিয়ে অ্যালেক্সের ব্যাগটা বের করে। অ্যালেক্স কাউকে ব্যাগটা ধরতে দেয় না। তেজাসের হাতে ব্যাগ দেখে সে প্রথমে রেগে যায়, তবে অচিরেই নিজেকে শান্ত করে বলে তুই তো আমার ভাই, ব্যাপার না, তুই ব্যাগটা হাত দিতে পারিস। তেজাস এবারও অ্যালেক্সের ইমোশনকে পাত্তা না দিয়ে বলে অ্যালেক্স সিরিয়াল কিলার, সে 4 জনকে খুন করেছে, না হলে ব্যাগের ভেতরে দড়ি, মহিলাদের পোশাক আসলো কোথায় থেকে? অ্যালেক্স বলে সে কাউকে খুন করেনি। ছোটবেলায় যেদিন নানা তাকে আশ্রমে রাখতে যাচ্ছিল সেদিন সে মায়ের কিছু জিনিস স্মৃতি হিসেবে ব্যাগে ভরে নিয়েছিল।
এগুলোই মূলত সেসব জিনিস। এই দড়ি, পোশাক, ছবি সবগুলোই মায়ের জিনিস। সব শুনে তেজাস আর কিছু না বলে বাইরে বেরিয়ে যায়। এই সময় পল্লবী এসে জানায় সে ক্লাবের ম্যানেজারের সাথে কথা বলেছে। খুনগুলো যে রাতগুলোতে হয়েছে সেই রাতগুলোতে অ্যালেক্স ক্লাবের নাইট শিফটে ডিউটি করছিল, তাই খুনগুলো সে করেনি। তো অপরাধী না হওয়ায় তেজাস অ্যালেক্সকে ছেড়ে দেয়। অ্যালেক্স তেজাসকে একবার জড়িয়ে ধরে চলে যায়। পরদিন তেজাস অ্যালেক্সকে ডিনারে বাড়িতে ডাকে, পরিবারের সাথে বসিয়ে খাবার খাওয়ায়। খাওয়া শেষে অ্যালেক্স রিকোয়েস্ট করে সে একবার মায়ের সাথে দেখা করতে চায়। নিজের বাবা মা না থাকায় অ্যালেক্স সীমাকে নিজের মা বলে মেনে এসেছে। তবে তেজাস জানায় এখনই মায়ের সাথে দেখা করানো যাবে না, তবে সে চেষ্টা করবে। এরই মধ্যে তেজাসের বাড়িতে একটা পার্সেল আসে। তেজাস পার্সেল খুলে দেখে ভেতরে একটা মোবাইল আছে। মোবাইলে একজন ভিকটিমের ফটো পাঠানো ছিল। এছাড়া একটা লেটার ছিল যাতে লেখা ছিল, আমি মিসেস সীমা দেশপান্ডের সাথে কথা বলতে চাই, তাই কাল 12টায় আমি ফোন করব। তেজাস ফোন এবং চিঠিটা নিয়ে অরুণের কাছে যায়। তারা শিওর ছিল এটা কপিক্যাট কিলারের কাজ, তবে তাকে ট্র্যাক করতে হলে টিমের বাকিদেরও হেল্প লাগবে। তাই এবার তারা টিমের বাকিদেরকেও সীমার ব্যাপারে জানিয়ে দেয়। এরপরে তারা মোবাইলটা নিয়ে সীমার কাছে যায়। 12টা বাজতেই কিলার ফোন করে, তবে সে ভয়েস চেঞ্জ করে ফোন করেছিল, তাই তার কণ্ঠের টেক্সট আর বোঝা যায় না। তো কিলার সীমার বিশাল ফ্যান ছিল। সীমার সাথে কথা বলতে পেরে তার নিজেকে গর্বিত লাগছিল। সীমা কৌশলে কিলারের সাথে কথা বলে এবং তার মানসিকতা বোঝার চেষ্টা করে। কিলার জানায় সে শীঘ্রই 5ম টার্গেটকে সিলেক্ট করবে। ফোন রাখার পরে সীমা পুলিশকে বলে খুনি ভাবছে সে আমার আইডিওলজি ফলো করছে, কিন্তু না, সে নিজের ব্যক্তিগত আক্রোশ থেকে ভিকটিমদের খুন করছে। তাছাড়া খুনি হয়তো কোনো ছেলে না, বরং মেয়ে, কারণ তার সমস্ত আক্রোশ শুধু পুরুষদের উপরেই। অরুণ এবং তেজাস বলে এখন পর্যন্ত বিরাটের বাড়ির সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য এভিডেন্স হিসেবে খুনি মেয়ে হবার সম্ভাবনা কম। অরুণ বলে এটাও হতে পারে খুনি হোমোসেক্সুয়াল কিংবা গে টাইপের কেউ। তবে খুনিকে ধরতে হলে বা তার ব্যাপারে জানতে হলে এখন তাদেরকে 5ম খুন হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো কাজ শেষে সবাই চলে যাওয়ার পরে তেজাস সীমার কাছে এসে জিজ্ঞেস করে হোস আপনার একটা সিক্রেটের কথা বলেছিল যেটা সে গোপন রাখতে চেয়েছিল, সেই সিক্রেটটা আমি, তাই না? সীমা বলে জেলে যাওয়া 25 বছর হয়ে গিয়েছিল, তবুও সে জানতো না তেজাস কেমন আছে। এই জন্য সে হোসকে দিয়ে তেজাসের খবর নিয়েছিল। তবে হোসের সেদিনের কথায় তার খটকা লাগে, সেসব এক্সপোজ করে দিলে তেজাসের ক্ষতি হবে। এই জন্যই সে হোসকে সুইসাইডের জন্য ম্যানিপুলেট করেছিল। তেজাস এই ব্যাপারে আর কিছু না বলে অ্যালেক্সের ব্যাগ থেকে পাওয়া ফটোটা সীমাকে দেয়। পুরনো ফটো দেখে সীমা নস্টালজিয়া হয়ে যায়। ফটোতে সীমা একটা কালো টিপ পরেছিল, এই জন্য তেজাস তাকে এক পাতা কালো টিপ উপহার দেয়। ছেলের কাছে প্রথম গিফট পেয়ে সীমারও চোখ আনন্দ অশ্রুতে ভরে ওঠে। তেজাস বলে অ্যালেক্স সীমার সাথে দেখা করতে চায়। সীমাও দেখা করতে রাজি হয়। তাই বেরিয়ে এসে তেজাস খবরটা অ্যালেক্সকে দিলে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের দিন মায়ের সাথে দেখা করার জন্য অ্যালেক্স রেডি হচ্ছিল, তখন দরজায় কলিং বেল বেজে ওঠে। সে ভাবে তেজাস এসেছে, কিন্তু দরজা খুলে দেখে অন্য কেউ। তবে এই অন্য কেউটা অ্যালেক্সের পরিচিত, তাই সে তাকে ভেতরে নিয়ে বসতে দেয়। তার সাথে কথাবার্তা বললেও অ্যালেক্স মায়ের সাথে দেখা করার জন্য অস্থির হয়েছিল। তার মন মায়ের দিকেই পড়েছিল। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে মানুষটা অ্যালেক্সকে পেছন থেকে অ্যাটাক করে এবং তার গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে। অর্থাৎ খুনির 5ম টার্গেট ছিল অ্যালেক্স। খুনি কাজ সেরে বেরিয়ে যেতেই তেজাস সেখানে পৌঁছে, কিন্তু ততক্ষণে তো অ্যালেক্স মরে গিয়েছিল। অ্যালেক্সকে দাফনের সময়ে তেজাস ভিডিও কলে শেষবার অ্যালেক্সের চেহারা মাকে দেখায়। এরপরে তার কাছে ফিরে এসে খুনির ফোনের জন্য অপেক্ষা করতে থাকে। সীমা বেশ শোকাহত ছিল, তবুও খুনির ফোন আসার পরে সে স্বাভাবিক এবং শান্ত থাকার চেষ্টা করে। খুনির অ্যাকচুয়াল প্যাটার্ন দেখে তাকে ডিটেক্ট করার জন্য সীমা একটা ট্রিক্স খাটায়। সে খুনিকে বলে 25 বছর হয়ে গেছে, আমি খুনের মজা নিতে পারিনি। তুমি যেমন খুনের মজা নিচ্ছ আমিও তেমন মজা নিতে চাই, তাই তুমি যখন খুন করবে সেই দৃশ্যটা আমিও দেখতে চাই। সীমার কথায় খুনি একটু থমকে যায়, তবে সে পরে রাজি হয়ে যায়। এরপরে খুনি রেডি হয়ে সীমাকে ভিডিও কল দেয় এবং তার ষষ্ঠ ভিকটিমকে দেখায়। খুনি ক্যামেরার সামনে আসছিল না, তবে সে একটা গান গাইছিল যেটা সীমার খুবই চেনা। তো খুনি খুনের পরে ভিকটিমের চোখ খোলা রাখতে গ্লু ইউজ করত। এই কাজটা সীমা করত না, তাই এই ব্যাপারে জিজ্ঞেস করলে খুনি বলে সীমাদের যুগে মানুষের হাতে অনেক সময় ছিল, তাই ধীরে সুস্থে কাজ করা যেত। ডেড বডি যখন শক্ত হয়ে যেত সীমা তখন তার চোখের পাতা খুলে দিত, কিন্তু এখন মানুষের হাতে সময় খুব কম, তাই খুনি গ্লু দিয়ে চোখের পাতা আটকে দেয়। তো ভিকটিম সেন্সলেস ছিল, তাই খুনি তাকে জাগিয়ে দেয়।
তেজাস এবং টেক ইউনিট ভিকটিমের পেছনের দেয়ালের সার্টিফিকেটের ফটো দেখতে পেয়ে সেটা স্ক্যান করে জানতে পারে ভিকটিম হলো ডাক্তার মাহেন্দার। সে একজন ডেন্টিস্ট। লোকেশন ট্র্যাক হওয়া মাত্রই তেজাস ফোর্স নিয়ে বেরিয়ে যায়। তবে তেজাসের ওখানে পৌঁছাতে অন্তত 10 মিনিট সময় লাগবে। তাই এই 10 মিনিট খুনিকে ব্যস্ত রাখতে সীমা তাকে নানান ইমোশনাল কথাবার্তা বলে এবং কাজের প্রশংসা করে। এসব শুনে খুনিও বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর সে সীমাকে মজা দেবার জন্য ভিকটিমকে মারতে যায়। সে দড়ি দিয়ে ভিকটিমকে ফাঁস দিচ্ছিল। এ সময় তেজাস সেখানে পৌঁছে যায়। তাই ভিকটিমকে পুরোপুরি খুন করার আগেই খুনি পালিয়ে যায়। তেজাস তাকে তাড়া করে ছাদে চলে যায়। তবে সে খুনিকে ধরতে পারে না। উল্টো খুনি তার মাথায় পেছন থেকে আঘাত করে তাকে সেন্সলেস করে দিয়ে চলে যায়। অবশ্য এতে তেজাসের তেমন ক্ষতি হয় না। হাসপাতালের প্রাথমিক চিকিৎসাতেই সে ভালো হয়ে যায়। এরপরে সে অরুণকে ফোন দিয়ে বলে খুনি চাইলে তাকে মেরে ফেলতে পারত, তা না করে শুধুমাত্র অজ্ঞান করে চলে গেল কেন। অরুণের কাছেও ব্যাপারটা বেশ খটকা লাগে। খুনির আসল উদ্দেশ্য কি? তো এরপরে তেজাস সীমাকে ফোন দেয় এবং ডাক্তার মাহেন্দরকে বাঁচাতে হেল্প করায় ধন্যবাদ জানায়। সীমা বলে সে বুঝতে পেরেছে এই কপিক্যাট কিলারটা আসলে কে। প্রায় 25 বছর আগে 1999 সালের এপ্রিল মাসে সীমা শ্রীরাং গোখালে নামের একজনকে খুন করেছিল। কারণ এই লোকটা তার বাচ্চা ছেলে সুহাসকে অনেক টর্চার করত। একদিন হোটেলে শ্রীরাং স্ত্রী সন্তানকে নিয়ে খেতে আসলে সীমা সুহাসের গায়ে টর্চারের দাগগুলো দেখতে পায়। তখন সে সুহাসকে কথা দেয় সে তাকে এইসব কষ্ট থেকে মুক্তি দেবে। সেদিন রাতেই সীমা শ্রীরাঙের বাড়িতে যায় এবং তাকে খুন করে। খুনের সময় সে একটা গান গাইছিল। প্রতিটা খুনের সময়ই সীমা আলাদা আলাদা গান গাইত। তো শ্রীরাংকে মারার পরে সীমা যে গানটা গাইছিল ঠিক সেম গানটাই গতরাতে কপিক্যাট কিলার গাইছিল। অর্থাৎ এর একটা মানে হয় সীমা যখন শ্রীরাংকে খুন করেছিল ওই সময় তাকে খুন করতে কেউ দেখেছিল। ওই সময় শ্রীরাঙের বাড়িতে তার স্ত্রী এবং ছেলে সুহাস ছিল। তার স্ত্রীর বয়স ওই সময়ই 40 বছর ছিল। তাই বর্তমানে তার খুনি হবার চান্স নেই। সুতরাং বাকি থাকে সুহাস। সীমার ধারণা সুহাসই বর্তমানের খুনগুলো করছে। তো তেজাস সুহাসের খোঁজ নেওয়া শুরু করে। সুহাসকে ট্রেস করা না গেলেও জানা যায় তার মা একটা বৃদ্ধাশ্রমে আছে। তবে তার মা অ্যাডভান্স লেভেলের ডিমেনশিয়া আক্রান্ত। তাই সে কিছু মনে রাখতে বা কাউকে চিনতে পারে না। বৃদ্ধাশ্রমের পরিচালক তেজাসকে একটা পান দিয়ে বলে সুহাসের মায়ের পান খুব পছন্দ, সে যেন পান নিয়ে তার কাছে যায়। তেজাস পান নিয়ে গিয়ে মহিলাকে দেয়। এ সময় মহিলা ভাবে তার কাছে সুহাস এসেছে। তাই সে সুহাস ভেবে তেজাসের সাথে আপন মনে কথাবার্তা শুরু করে। সে বলে তুই কেন মেয়েদের মতো ড্রেস পরিস, মেকআপ করিস, কেন পুতুল নিয়ে খেলিস? এইসব কারণেই তো তোর বাবা রেগে গিয়ে তোকে মারধর করে। তুই এসব খেলা বন্ধ কর, পুরুষদের এগুলো মানায় না। সুহাসের মায়ের কথা থেকেই তারা বুঝে যায় সুহাস ছেলে হয়ে জন্মালেও তার ভেতরে মেয়েলি ব্যাপার ছিল। এরই মধ্যে তেজাসের কাছে ফোন আসে এবং জানানো হয় ডাক্তার মাহেন্দরের জ্ঞান ফিরে এসেছে। তাই তেজাস দ্রুত হাসপাতালে চলে যায়। ডাক্তার মাহেন্দর জানায় তার শেফালি নামের একজনের সাথে পরিচয় হয়েছিল। মেয়েটা বেশ ভালো ছিল এবং ট্রু লাভে বিশ্বাস করত। এই জন্য শেফালিকে তার ভালো লেগে যায়। এরপরে তারা রুম ডেটে গেলে শেফালি লাইট অফ করে দেয়। মাহেন্দর ভেবেছিল শেফালি হয়তো লজ্জা পাচ্ছে তাই লাইট অফ করে দিয়েছে। তবে একটু পরে সে বুঝতে পারে শেফালি পুরোপুরি মেয়ে না, সে সার্জারি করে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হবার চেষ্টা করেছে। এতে মাহেন্দর শেফালির ওপরে আগ্রহ হারিয়ে ফেলে এবং তাকে রিজেক্ট করে দেয়। সেদিন কান্নাকাটি করে শেফালি চলে গিয়েছিল। তবে গতরাতে সে আবারও ফিরে এসেছিল। কিন্তু মাহেন্দর জানতো না শেফালি আসলে তাকে খুন করতে এসেছিল। তো যাই হোক, সুহাস যে সার্জারি করে বর্তমানে শেফালি হয়ে গেছে এটা আর তাদের বুঝতে বাকি থাকে না। তেজাস অরুণকে নিয়ে সেফ হাউসে এসে সীমার সাথে দেখা করে। তারা আলোচনা করছিল সুহাস ট্রান্সজেন্ডার, এই জন্যই সবাইকে খুন করছে তা কিন্তু না। বরং সুহাসের আসল আক্ষেপ হলো কেউ তাকে ভালোবাসে না। ভালোবাসা না পাবার আক্ষেপেই সে খুনগুলো করছে। এই সময় আবারও খুনির ফোন আসে। ফোন রিসিভ করে সীমা সুহাসকে আসল নাম ধরে ডাক দেয়। এতে সুহাস বুঝে যায় সীমা তার আসল পরিচয় জেনে গিয়েছে। তবে সুহাস আক্ষেপ করে বলে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আপনাকে নিজের আইডল মানতাম, নিজের মায়ের আসনে বসিয়েছিলাম, অথচ আপনি আমাকে ঠকালেন, আমাকে ধরতে পুলিশ পাঠিয়ে দিলেন। সীমা বলে সে যা কিছু করেছে নিজের ছেলের জন্য করেছে। আর সুহাস ভালো মন্দের পার্থক্য বোঝে না। সে সাধারণ লোকদের হত্যা করছে, যেটা সীমা সাপোর্ট করে না। এটা শুনে সুহাস আরও আপসেট হয়ে যায় এবং আক্ষেপ করে বলে আপনি এটা কিভাবে বললেন, যেখানে আমি আপনার চারপাশে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি। আমি আপনার পুরো পরিবারকে এক জায়গায় করেছি। আপনার ছেলে তেজাসের ভালো থাকার, খুশি থাকার একমাত্র কারণই হলাম আমি। আমার জন্যই সে লাইফে আনন্দে আছে। আর এসব আমি শুধু আপনার কথা ভেবেই করেছিলাম। কিন্তু আপনি আমার মন ভেঙে দিয়েছেন।
তাই আমিও আপনাদের সব সুখ শান্তি নষ্ট করে দেব। এই বলে সুহাস ফোন কেটে দেয়। সীমা বলে, সুহাস বলেছে সে তেজাসের লাইফ খুশিতে ভরিয়ে দিয়েছে, তার মানে সে দীর্ঘদিন ধরে তেজাসকে ফলো করছে, এমনকি সে তেজাসের লাইফের একটা পার্ট। তাই সীমা তেজাসকে জিজ্ঞেস করে কে তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। তেজাস তার স্ত্রী তানভীর নাম বলে। তখন সীমা জানতে চায় তানভীর সাথে তেজাসের কে পরিচয় করিয়ে দিয়েছিল। তখন তেজাস তানভীর বান্ধবী দিব্যার নাম বলে। এতে তারা বুঝে যায় দিব্যাই হলো আসল সুহাস। তেজাস দ্রুত তানভীকে অ্যালার্ট করার জন্য ফোন করে। সে তানভীকে বলে দিব্যা এলে যেন সে দরজা খুলে না দেয়, কিন্তু ততক্ষণে অলরেডি সুহাস বাড়িতে চলে এসেছিল। সে ফোনে কানেক্ট থাকা অবস্থাতেই তানভীকে অ্যাটাক করে এবং তাকে সেন্সলেস করে তুলে নিয়ে যায়। তানভীর সেন্স ফিরতেই সে অবাক হয়ে যায়, নিজের বেস্ট ফ্রেন্ড তার সাথে কিভাবে এমনটা করতে পারে। সুহাস বলে এসবের জন্য তোর শাশুড়ি দায়ী, সে আমাকে ঠকিয়েছে, যার মাসুল এখন তোকে দিতে হবে। এরপরে সুহাস সীমার কাছে ফোন করে। সেখানে তেজাসও উপস্থিত ছিল। সীমা সুহাসকে অফার দেয় তানভী নির্দোষ, ওকে মেরে তোমার কোনো লাভ হবে না, তোমার তো রাগ আমার ওপরে, তাই প্রতিশোধ নিতে হলে আমার ওপরে নাও। তুমি তানভীকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমার কাছে চলে আসব। তোমার তো আমার সামনাসামনি বসে কথা বলার অনেক দিনের ফ্যান্টাসি, এতে তোমার ফ্যান্টাসিও পূরণ হবে, আবার আমরা একে অপরকে ভালোভাবে জানতেও পারবো। এটা শুনে সুহাস এক কথায় রাজি হয়ে যায়। তেজাস ওখানে মাকে পাঠাতে চায় না, কারণ এটা খুবই রিস্কি। তবুও ছেলে এবং বৌমার জন্য সীমা রিস্কটা নিতে চায়। তো এরপরে সীমাকে রেডি করে দেওয়া হয়। তার পায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দেওয়া হয় যাতে ওদের লোকেশন ট্র্যাক করা যায়। কিছুক্ষণ অপেক্ষার পরে সুহাসের ফোন আসে এবং তাদেরকে একটা মলে রাখা হয়, তবে শর্ত দেয় ভেতরে শুধুমাত্র তেজাস এবং সীমাই যেতে পারবে। যদিও পুলিশও সেখানে ছদ্মবেশে ছিল। ফার্স্ট ফ্লোরে আসার পরে সুহাস বলে তেজাস আর সামনে যেতে পারবে না। তেজাস আর সীমা যেন এখনই একে অপরকে বিদায় জানিয়ে দেয়। এরপর সীমাকে সেকেন্ড ফ্লোরে যেতে বলা হয়। এভাবে সুহাস গাইডলাইন দিয়ে সীমাকে ঘুরপাক খাওয়াতে থাকে। সীমার পায়ে ট্র্যাকার থাকায় পুলিশ তার গতিবিধি বুঝতে পারে। সুহাস সীমাকে ইমার্জেন্সি গেট দিয়ে পার্কিং লটে নিয়ে আসে। সেখানে সে গাড়িতে তানভীকে নিয়ে বসেছিল। সীমা আসায় সুহাস তানভীকে ছেড়ে দেয় এবং সীমার ফোনটা কেড়ে নিয়ে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে বসিয়ে দেয়। ততক্ষণে তেজাস ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু সুহাসকে ধরতে পারে না। পুলিশ মেইন এক্সিট গেটে অপেক্ষা করছিল, কিন্তু সুহাস অনেক চালাক ছিল। সে পুলিশকে বোকা বানিয়ে আরেক গেট দিয়ে বেরিয়ে যায়। সে এটাও বুঝতে পেরেছিল সীমার পায়ে ট্র্যাকার লাগানো, তাই সে ট্র্যাকারটা সেখানে ফেলে দিয়ে যায়। সীমার সাথে কানেকশন হারিয়ে তেজাস একটু অস্থির হয়ে পড়ে। সে তানভীকে জিজ্ঞেস করে দিব্যা তাকে যেখানে নিয়ে গিয়েছিল সেই জায়গার ব্যাপারে সে কিছু বলতে পারবে কিনা। তানভী জানায় ওটা একদম শুনশান জায়গা ছিল, ওই বিল্ডিংয়ে কেউই থাকতো না, আর ওখানে সে জাইলোকম কোম্পানির লোগো সহ অনেক জিনিসপত্র দেখেছে। এটা শুনে তেজাস টেক ইউনিটকে নির্দেশ দেয় তারা যেন দিব্যা মানে সুহাসের সব ডিটেলস বের করে। অন্যদিকে সুহাস সীমাকে নিজের সেফ প্লেসে নিয়ে যায়। সীমা একটুও না ঘাবড়ে সুহাসকে ডিল করার চেষ্টা করে। সে সুহাসকে বলে 25 বছর আগে তোমার যেমন হাসি দেখেছিলাম এখনো তোমার হাসিটা ঠিক একই রকম আছে। সুহাস বলে 25 বছর আগে শুনেছিলাম সীমা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন সে খুবই কষ্ট পেয়েছিল এবং অনেক কান্নাকাটি করেছিল। পাষণ্ড বাবার হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দেওয়ায় সুহাস সবসময় সীমার প্রতি কৃতজ্ঞ ছিল। সে সীমাকে নিজের মসিও ভাবত এবং তার মতো করেই নিজের জীবনকে গড়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই সীমাই আবার সুহাসের সাথে প্রতারণা করে তাকে পুলিশে ধরিয়ে দিতে চেয়েছে। তাই ব্যাপারটা সুহাস কিছুতেই মানতে পারছে না। সীমা জানায় সে নিজের সন্তানের জন্য এসব করেছে। সে টপিকটা এড়িয়ে গিয়ে সুহাসকে বলে সে সুহাসকে ভালো করে জানতে চায়, তাই সুহাস যেন নিজের লাইফের ব্যাপারে সবকিছু তাকে খুলে বলে। সুহাস বলে তার শরীরটা সুহাসের ছিল, কিন্তু মন থেকে সে কখনো সুহাস ছিলই না। মনে মনে সে সম্পূর্ণ একজন মেয়ে ছিল। তাই অনেক বছরের চেষ্টার পরে সে সার্জারি করিয়ে সুহাস থেকে দিব্যা হয়ে যায়। তারপর সে নতুন জীবন শুরু করে। মুম্বাইতে সে জাইলোকম আইটি কোম্পানিতে চাকরি পায় এবং নতুন নতুন বন্ধুদের সাথেও কানেক্ট হয়। জাইলোকমের এমপ্লয়ি লিস্ট ঘেটে পুলিশও ততক্ষণে দিব্যার নামটাও পেয়ে গিয়েছিল। তো যাই হোক, সুহাসের চাকরি চলাকালীন সময়ে তানভীর সাথেও পরিচয় হয়। এছাড়া সার্জারির পরে ছেলেরা তার প্রতি ইন্টারেস্টেড হয়ে ওঠে, যেটাতে সে খুবই আনন্দ পেত। এরই মধ্যে সুহাসের লাইফে একটা নতুন টার্ন আসে। সরকার থেকে পুনের কেসের ফাইলগুলো ডিজিটাইজ করার দায়িত্ব জাইলোকমকে দেওয়া হয়। আর ভাগ্যক্রমে সীমার কেসের ফাইলটা সুহাসের কাছে চলে আসে।
এতে সুহাস জেনে যায় সীমা অ্যাক্সিডেন্টে মরেনি, বরং সে হায়দ্রাবাদ জেলে আছে। তাই সে হায়দ্রাবাদ সেন্ট্রাল জেলে গিয়ে সীমার সাথে দেখা করার চেষ্টা করে। তবে সীমা কারোর সাথে দেখা করতো না, তাই সে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনকে ঘুষ দিয়ে সীমার সাইকিয়াট্রি ফাইলটা চুরি করিয়ে আনে। সাইকিয়াট্রি ফাইলের অ্যাক্সেস পুলিশের কাছে থাকে না, এটা শুধুমাত্র সাইকিয়াট্রিস্টের কাছেই থাকে, কারণ এখানে কয়েদিদের মেন্টাল সমস্ত ইনফরমেশন থাকে। এই ফাইলটা পেয়ে যাওয়ায় সুহাস সীমার ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছুই জেনে যায়। এর থেকে সে বুঝে যায় সীমা কিভাবে সিরিয়াল কিলার হয়ে উঠেছিল। আর সুহাস যেহেতু সীমার প্রতি কৃতজ্ঞ ছিল, তাই সে সীমার খুশির জন্য কিছু করতে চাইছিল। এই তাগিদ থেকেই সে তেজাসকে খুঁজে বের করে। তেজাস আর তার নানা আজুবাকে ফলো করে তাদের সাথে বন্ধুত্ব করে। এরপর সে তেজাস আর তানভীর পরিচয় করিয়ে দেয়। তানভীর সবসময় একটা গার্লস সেলুন খুলতে চাইতো, এই জন্য সুহাস নিজের সমস্ত সেভিংস দিয়ে তানভীরকে একটা সেলুন খুলে দেয় এবং এরপরে তেজাস আর তানভীর বিয়ে দিয়ে দেয়। কিছুদিনের ভেতরে সুহাসের লাইফেও একজন চলে আসে। অফিস কলিগ সুনীলের সাথে তার রিলেশন শুরু হয়, সেটাই তার প্রথম ভালোবাসা ছিল। একদিন রুম ডেটে গিয়ে সে সুনীলকে নিজের ট্রান্সজেন্ডার হবার কথাটা জানিয়ে দেয়। এতে সুনীল খুবই রেগে যায় এবং সুহাসকে প্রচণ্ড মারধর করে। সুহাস সীমাকে যেখানে এনেছে ঠিক এখানেই সুনীল সুহাসের সর্বনাশ করেছিল। সেদিন সুহাসের তলপেটে কয়েকটা লাথি মারায় তার সার্জারির জায়গাটা নষ্ট হয়ে যায়। সে যে জীবনের জন্য এত বছর অপেক্ষা করেছে সেই লাইফটা সুনীল নষ্ট করে দেয়। সুহাস এই কষ্টে অনেকবার নিজেকে শেষ করে দেবার কথা ভেবেছে, তবে প্রতিবারই তার সীমার কথা মনে পড়ত এবং সে বাঁচার অনুপ্রেরণা পেত। এক পর্যায়ে সে সীমার মতো করে অপরাধীদের শাস্তি দেবার সিদ্ধান্ত নেয়। এই জন্যই সে প্রথম সুনীলকে কুয়ার ধারে সীমার প্যাটার্নে খুন করে। তারপর থেকে সুহাস শেফালি ছদ্মনাম নিয়ে বিভিন্ন ক্লাবে যেতে থাকে। সে সেই সব মানুষকে খুঁজে বের করত যারা ট্রু লাভের নামে কমপ্লিট প্লে বয় রোল করে, তারপরে তাদেরকে সেম প্যাটার্নে খুন করতে শুরু করে। সব শোনার পরে সীমা সুহাসকে বলে, তেজাস আমার ছেলে, কিন্তু তুমি আমার আসল উত্তরাধিকারী। তুমি যেহেতু সাইকিয়াট্রি ফাইল পড়েছ, তাই তুমি নিশ্চয়ই জানো আমার এখন একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আমি এই অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে চাই। 25 বছর আগে আমি তোমাকে হেল্প করেছিলাম, তাই এখন আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে তুমি আমাকে হেল্প করবে। সুহাস ও সীমাকে হেল্প করতে রাজি হয়। এদিকে এরই মধ্যে পুলিশ জাইলোকম্বের বিভিন্ন পয়েন্টের ব্যাপারে ডিটেলস কালেক্ট করে একটা জায়গার সন্ধান পায় যেটা পরিত্যক্ত হয়ে আছে। তাদের সন্দেহ হয় সুহাস সেখানেই সীমাকে নিয়ে গেছে, তাই তেজাস ফোর্স নিয়ে সেখানে চলে আসে। তারাও পুলিশের উপস্থিতি বুঝে যায়, তাই সুহাস সীমাকে পালিয়ে যাবার সুযোগ করে দিতে তেজাসকে ম্যানিপুলেট করে অন্যদিকে পালিয়ে যায়। তেজাস সুহাসকে তাড়া করে কাঁধে গুলি চালায়, এতে সুহাস ধরা পড়ে যায়। তবে এই সুযোগে সীমা পালিয়ে যায়। হাসপাতালে আনার পরে তেজাস সুহাসকে জিজ্ঞেস করে সে সীমাকে পালাতে কেন হেল্প করলো। সুহাস বলে সে সীমার ফাইল পড়ে যা কিছু জেনেছে তা খুব সামান্য। তার মায়ের অনেক বড় একটা কথা সে এখনো জানে না। সীমা এখন নিজের অসম্পূর্ণ কাজটাকে শেষ করতে গিয়েছে। সুহাসের কথা তেজাসের কাছে রহস্যময় লাগে, তাই সে সুহাসের বাড়ি চলে যায় এবং তার জিনিসপত্র সার্চ করতে শুরু করে। একটা কার্টুনের ভেতরে সে সীমার সাইকিয়াট্রি ফাইলটা পেয়ে যায়, আর সেটা পড়তেই তেজাস বুঝে যায় অতীতে তার মায়ের সাথে কি ঘটেছিল এবং সে নিজের অসমাপ্ত কাজটা শেষ করতে কোথায় গিয়েছে। যাই হোক, এদিকে সীমা প্রথমবার সেফ হাউস থেকে পালিয়ে যে বাড়িতে এসে কলিং বেল চেপে পালিয়ে গিয়েছিল সেই বাড়িটাতে আবারও আসে। আর এই বাড়িটা হলো তার বাবা আজুবার বাড়ি। সীমা কলিং বেল চাপতেই তার বাবা দরজা খুলে দেয়। সীমার লাইফের সবচেয়ে বড় ট্রমা হলো তার নিজের বাবা। তার যখন কিশোরী বয়স তখন তার নিজের বাবাই তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করত। সীমা কাউকে এই কঠিন সত্যটা বলতে পারত না, শুধু তীব্র যন্ত্রণা আর কষ্ট নিয়ে চুপচাপ সহ্য করে যেত। একদিন তার মা এই দৃশ্য দেখে ফেলে এবং পুলিশের কাছে যাবার হুমকি দেয়। তখন বাবা সীমার মাকে গলা টিপে হত্যা করে। সীমা এক নজর পাশ ঘুরে তাকিয়ে দেখে গলা টিপার কারণে তার মা চোখ খোলা অবস্থাতেই মারা গেছে। মায়ের নিথর চোখের দিকে তাকিয়ে সীমা একেবারে নির্বাক হয়ে যায়। তার মানসিক অবস্থা ভেঙে পড়ে, আর এই ট্রমাই পরবর্তীতে তাকে সিরিয়াল কিলার বানিয়ে দেয়। যাই হোক, আজুবা নিজের মেয়েকে দেখে খুশি হবার বদলে আরও আতঙ্কিত হয়ে পড়ে। সীমা আজুবাকে বলে তার জন্যই আজ সে রাক্ষসে অর্থাৎ সিরিয়াল কিলারে পরিণত হয়েছে। আজুবা বহু বছর ধরে গলায় একটা সিংহের মাথাওয়ালা লকেট পরত। সে যখন সীমাকে অ্যাসল্ট করত তখন লকেটটা সীমার সামনে ঝুলে থাকতো। সেই স্মৃতি গত 40 বছর ধরে সীমাকে ঘুমাতে দেয় না। সীমা এই লকেটটা ছিঁড়ে ফেলে দেয়। এরপরে ব্যাগ থেকে নাইলনের দড়ি বের করে আজুবার গলা পেছন থেকে পেঁচিয়ে ধরে, কিন্তু তাকে হত্যা করার আগেই সেখানে তেজাস চলে আসে। তবে তেজাস মাকে কিছু না বলে নানার দিকে গান পয়েন্ট করে গালাগাল করে বলে সে সীমার লাইফটা নষ্ট করে দিয়েছে,
তেজাস আজুবাকে গুলি চালিয়ে দিচ্ছিল, তবে সীমা তাকে আটকায়, কারণ সে চায় না তার ছেলেও খুনি হয়ে যাক। মা ছেলে অবশেষে একে অপরের সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে যায়। এতে তারা আজুবার দিক থেকে ফোকাস হারিয়ে ফেলে। আজুবা প্রচণ্ড অনুশোচনায় ভুগছিল, তাই সে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। যাই হোক, যেহেতু সীমার কাজ শেষ হয়ে গেছে, আবার কপিক্যাট কিলার সুহাসও ধরা পড়ে গেছে, তাই সিরিয়াল কিলিংয়ের কেসটা অবশেষে সলভ হয়ে যায়। তাই সীমাকে আবারও হায়দ্রাবাদ জেলে জিনাত পরিচয়ে ব্যাগ পাঠানো হচ্ছিল। অরুণ সীমাকে এই কেসে হেল্প করায় ধন্যবাদ জানায়। তেজাস নিজেই মাকে ড্রাইভ করে জেলে নিয়ে যাচ্ছিল, আর বাকি ফোর্স পেছনে আরেকটা গাড়িতে করে আসছিল। হঠাৎ তেজাসের গাড়িটা টার্ন নিয়ে সাইডের রাস্তায় ঢুকে পড়ে। পেছনের সবাই তাদেরকে তাড়া করে এসে দেখে তেজাসের গাড়িটা থেমে আছে। তারা নেমে এসে দেখে সীমা তেজাসকে হাতকড়া পরিয়ে আটকে রেখে পালিয়ে গেছে। সীমা পালিয়ে একটা বাসে চড়ে হাসতে হাসতে নতুন কোনো জায়গায় চলে যায়। হয়তো তেজাসই তার মাকে পালাতে হেল্প করেছিল। তার মা আবার জেলে ফিরে যাক, এটা হয়তো তেজাস মানতে পারেনি। দর্শক, একজন সন্তান বড় হয়ে মানুষ নাকি রাক্ষস হয়ে উঠবে, এটা অনেকাংশে পরিবার এবং সমাজের ওপর ডিপেন্ড করে। আপনি যেভাবে সন্তানকে ট্রিট করবেন, তারাও সেই রকমভাবেই গড়ে উঠবে। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকেই, তবুও সন্তানের মানসিক বিকাশে আমাদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে ছোটবেলায় যদি তারা অ্যাসল্টের শিকার হয়, তাহলে আর কখনোই মুভ অন করতে পারে না। তাই তাদের দিকে এক্সট্রা নজর রাখা আমাদের দায়িত্ব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।